বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু ঘটনা আছে যেগুলো সামনে এলে মানুষ শুধু প্রশ্ন করে, ভোট দিয়ে তাহলে লাভটা কি? জনগণের রায় যদি শেষ পর্যন্ত জনগণের হাতেই না থাকে, তাহলে গণতন্ত্রের আসল অর্থ কোথায়? আজকের আলোচনা শুরু করি শেরপুর থেকে। শেরপুর 1 আসন, একটি নির্বাচন হয়েছে। মানুষ ভোট কেন্দ্রে গেছে, নিজেদের প্রতিনিধি বেছে নিয়েছে। ভোটের লড়াইয়ে জামায়াতে ইসলামের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম পেয়েছেন প্রায় 1,27,000 ভোট। অন্যদিকে বিএনপির প্রার্থী ডাক্তার সানসিলা জাবিন প্রিয়াঙ্কা পেয়েছেন প্রায় 78,000 ভোট। অর্থাৎ ভোটের ব্যবধান ছিল বিশাল। সাধারণ হিসাবে বোঝা যায় শেরপুরের ভোটাররা তাদের পছন্দের প্রতিনিধি হিসেবে হাফেজ রাশেদুল ইসলামকে বেছে নিয়েছিলেন। কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণার পর যে বাস্তবতা তৈরি হয়েছে সেটি অনেকের কাছেই বিস্ময়কর। কারণ আজ শেরপুর জেলার উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি করছেন সেই ডাক্তার প্রিয়াঙ্কা, যিনি নির্বাচনে পরাজিত হয়েছিলেন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে তিনি এখন পুরো জেলার উন্নয়ন সংক্রান্ত নানা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিভিন্ন প্রশাসনিক সুপারিশ, উন্নয়ন কার্যক্রম এবং সরকারি সমন্বয়ের ক্ষেত্রেও তার প্রভাব রয়েছে। অন্যদিকে যাকে জনগণ ভোট দিয়ে জয়ী করেছিল তিনি রয়েছেন কার্যত সেই ক্ষমতার বাইরে। একটি জেলার এই চিত্রই আজ বাংলাদেশের রাজনীতির একটি বড় বিতর্কের প্রতীক হয়ে উঠেছে। প্রশ্ন উঠছে, ভোটে জয়ী হওয়া কি এখন আর যথেষ্ট নয়? কারণ সাম্প্রতিক সময়ে বিএনপির সংরক্ষিত নারী আসনের 36 জন সংসদ সদস্যকে বিভিন্ন বিরোধী দলের নির্বাচিত আসনগুলোর উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। তথ্য অনুযায়ী বিরোধী দলের মোট 79টি আসনকে ভাগ করে দেওয়া হয়েছে এসব নারী এমপির মধ্যে। কাউকে 1টি আসন, কাউকে 2টি, কাউকে 3টি, আবার কাউকে 4টি পর্যন্ত আসনের দায়িত্ব দেওয়া হয়েছে। কোথাও কোথাও পুরো জেলার উন্নয়ন সমন্বয়ের দায়িত্বও একজন সংরক্ষিত নারী এমপির হাতে রয়েছে। এখানেই শুরু হয়েছে নতুন বিতর্ক। কারণ এই তালিকায় রয়েছে জামায়াতের নির্বাচিত আসন, এনসিপির আসন, 11 দলীয় জোটের আসন, এমনকি ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়ী আসনও। অর্থাৎ যেসব এলাকায় মানুষ অন্য রাজনৈতিক শক্তিকে ভোট দিয়েছে সেসব এলাকাতেও উন্নয়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত করা হয়েছে বিএনপির সংরক্ষিত নারী এমপিদের। আরও বিস্ময়ের বিষয় হলো, বিএনপি নিজস্ব নির্বাচিত এমপিদের আসনে এই ধরনের দায়িত্ব দেওয়ার উদাহরণ প্রায় নেই বললেই চলে। যেসব স্বতন্ত্র সংসদ সদস্য বিএনপির প্রতি সহানুভূতিশীল হিসেবে পরিচিত, তাদের আসনেও একই ব্যবস্থা দেখা যায়নি। অন্যদিকে বিরোধী জোটের সংরক্ষিত নারী সদস্যদেরও এ ধরনের সুযোগ দেওয়া হয়নি। ফলে সমালোচকরা বলছেন এটি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এর পেছনে রয়েছে সুস্পষ্ট রাজনৈতিক বার্তা। তাদের অভিযোগ, বিরোধী শক্তিগুলোকে ধীরে ধীরে প্রান্তিক করে দেয়া, নির্বাচিত প্রতিনিধিদের প্রভাব কমিয়ে আনা এবং আগামী নির্বাচনের আগে রাজনৈতিক মাঠকে নিজেদের অনুকূলে সাজিয়ে নেওয়ার একটি দীর্ঘমেয়াদী কৌশল এখানে কাজ করছে। তবে রাজনীতির ইতিহাস ঘাটলে দেখা যায় এই কৌশল নতুন নয়। 2009 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারও একই ধরনের পদক্ষেপ নিয়েছিল। সে সময় বিএনপির জয়ী 34টি আসনের উন্নয়ন কার্যক্রমের সঙ্গে আওয়ামী লীগের সংরক্ষিত নারী সংসদ সদস্যদের যুক্ত করা হয়েছিল। তখন বিএনপি তীব্র প্রতিবাদ করেছিল, রাজপথে আন্দোলন হয়েছে, সংসদে কঠোর ভাষায় সমালোচনা হয়েছে। বিএনপির নেতারা বলেছিলেন এটি জনগণের রায়ের প্রতি অসম্মান, গণতন্ত্রের চেতনার বিরুদ্ধে অবস্থান এবং ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। আজ সেই একই অভিযোগ আবার ফিরে এসেছে, শুধু অভিযোগের লক্ষ্যবস্তু বদলে গেছে। সমালোচকদের ভাষায়, অতীতে যে সিদ্ধান্তকে অন্যায় বলা হয়েছিল, আজ সেই একই সিদ্ধান্ত আরও বড় পরিসরে বাস্তবায়ন করা হচ্ছে। কিন্তু বিষয়টি শুধু একটি সিদ্ধান্তেই সীমাবদ্ধ নয়। অনেক বিশ্লেষক বলছেন সাম্প্রতিক কয়েকটি রাজনৈতিক পদক্ষেপ একসঙ্গে বিচার করলে একটি নির্দিষ্ট প্রবণতা স্পষ্ট হয়ে ওঠে। প্রথমত, জনগণের প্রত্যক্ষ মতামতের প্রশ্নে বিতর্ক। দ্বিতীয়ত, স্থানীয় সরকার কাঠামোতে নির্বাচনের পরবর্তী প্রশাসনিক নিয়োগের প্রবণতা। তৃতীয়ত, বিরোধী দলের নির্বাচিত এলাকাগুলোতে অনির্বাচিত প্রতিনিধিদের প্রভাব বৃদ্ধি। এই 3টি বিষয় একত্রে অনেকের মনে একই প্রশ্ন তুলছে, জনগণের রায়ের প্রকৃত মূল্য কতটুকু? আর এখানেই এসে আলোচনাটি শুধু বিএনপি বা কোনো একক দলের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতির প্রশ্ন হয়ে দাঁড়ায়। কারণ বাস্তবতা হলো, বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় আসা প্রায় প্রতিটি দলই বিরোধী অবস্থায় গণতন্ত্রের কথা বলেছে, জনগণের অধিকারের কথা বলেছে, ভোটের মর্যাদার কথা বলেছে। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর অনেক সময় সেই অবস্থান বদলে গেছে। বিরোধী কণ্ঠকে দুর্বল করা, প্রশাসনিক সুবিধা ব্যবহার করা, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের প্রভাব কমিয়ে আনা, এসব অভিযোগ নতুন নয়। আর ইতিহাস বলছে এই পথ কখনোই স্থায়ী সাফল্য এনে দেয়নি। 2006 সালের রাজনৈতিক সংকটের কথাই ধরা যাক। সেই সময় ক্ষমতা ঘিরে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছিল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যার পরিণতিতে দেশের গণতান্ত্রিক ধারা এক দীর্ঘ সময়ের জন্য বাধাগ্রস্ত হয়।
পরবর্তী এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতি গভীর মেরুকরণ, সংঘাত এবং বিতর্কের মধ্য দিয়ে গেছে। ফলে একটি রাজনৈতিক সিদ্ধান্তের প্রভাব শুধু একটি দলের উপর নয়, পুরো জাতির উপর পড়তে পারে। এই শিক্ষা ইতিহাস বহুবার দিয়েছে। আজ যারা জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন বা অন্য কোনো বিরোধী শক্তিকে ভোট দিয়েছেন, তাদের মনেও প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক। তারা ভোট দিয়েছিলেন কেন? তারা চেয়েছিলেন তাদের এলাকার রাস্তা উন্নত হোক, স্কুলের মান বাড়ুক, হাসপাতালের সেবা উন্নত হোক, কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হোক। কিন্তু যদি সেই এলাকার উন্নয়ন সিদ্ধান্তে প্রধান ভূমিকা পালন করে এমন কেউ যাকে তারা ভোট দেননি, তাহলে তাদের রাজনৈতিক অংশগ্রহণের অনুভূতি কোথায় দাঁড়ায়? গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হলো মানুষের বিশ্বাস। মানুষ বিশ্বাস করে যে তার ভোটের মূল্য আছে, তার মতামত গুরুত্বপূর্ণ, তার নির্বাচিত প্রতিনিধি তার পক্ষে কাজ করবেন। যখন সেই বিশ্বাসে ফাটল ধরে, তখন সমস্যা শুধু রাজনৈতিক থাকে না, তা সামাজিক ও প্রাতিষ্ঠানিক সংকটে রূপ নিতে শুরু করে। কারণ ভোটের প্রতি আস্থা হারানো কোনো জাতির জন্য সুখবর নয়। যে সমাজ ভোটের উপর বিশ্বাস হারায়, সেই সমাজে হতাশা বাড়ে, অবিশ্বাস বাড়ে, সংঘাতের ঝুঁকি বাড়ে, আর গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ক্ষমতার পালাবদল বহুবার ঘটেছে। যারা একসময় নিজেদের অবস্থানকে অটুট মনে করেছিল, তারাও একদিন ক্ষমতা হারিয়েছেন। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা সম্ভবত এটি: কোনো রাজনৈতিক শক্তি চিরস্থায়ী নয়। ক্ষমতা আসে আবার চলে যায়, কিন্তু জনগণের রায়ের প্রতি সম্মান, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মর্যাদা এবং রাজনৈতিক সহনশীলতা, এসবই একটি রাষ্ট্রকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করে। সেই কারণেই আজ প্রশ্ন উঠছে, নির্বাচিত প্রতিনিধিদের এলাকায় কাজ করার সুযোগ কি তাদের পাওয়া উচিত নয়? জনগণের ভোটে জয়ী হওয়া কি উন্নয়নের নেতৃত্ব দেওয়ার প্রধান ভিত্তি হওয়া উচিত নয়? নাকি রাজনৈতিক বাস্তবতা এখন অন্য গল্প বলছে? এই বিতর্কের উত্তর সময় দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, গণতন্ত্রের শক্তি বন্দুক, প্রশাসন বা ক্ষমতার নয়। গণতন্ত্রের শক্তি জনগণের বিশ্বাসে, আর সেই বিশ্বাস একবার ভেঙে গেলে তা পুনর্গঠন করা সবচেয়ে কঠিন কাজ। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই একটাই: জনগণের ভোট কি শুধুই নির্বাচন পর্যন্তই সীমাবদ্ধ, নাকি নির্বাচনের পরও সেই ভোটের মর্যাদা অক্ষুণ্ণ থাকা উচিত? উত্তরটা আপনার। কানিজ ফাতেমা, সোমা, 0 টিভি।